আজ আমি কি এমন করেছি যে তুমি আমাকে মারছো? আমাকে ছেড়ে দাও দয়া করে। তুই আমার জীবনটাকে বিষিয়ে দিয়েছিস। তোকে ভালোবাসতাম বলে তোকে শহর থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু সেই ভালোবাসার মান তুই রাখলি না। তুই পড়ে আছিস আমার টাকা পয়সা বাড়ি ঘর এই নিয়ে, তাই না? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কে আছো? আমাকে বাঁচাও। ক্ষমা তো তোকে করবই, কিন্তু এতদিন যে যন্ত্রণা আমাকে দিয়েছিস তার শাস্তি আগে পেয়ে নে। কি এসব কি দেখছি হবে? আমাকে বাঁচান বাবু, আমাকে বাঁচান। কি হলো পলাশ, তুমি শ্রদ্ধাকে এভাবে মারছো কেন? বেশ করেছি বাবু, আরো মারবো। আপনি বাধা দিতে আসবেন না। আবার সামনে তুমি শ্রদ্ধাকে মারবে, এত বড় কথা? ক্ষমা করবেন বাবু, কিন্তু আমি আর এসব নিতে পারছি না। প্রতিদিন মানসিক যন্ত্রণা পেতে কার ভালো লাগে বলুন তো? আমি আর সহ্য করতে পারছি না। তাই বলে তুমি শ্রদ্ধাকে মারবে? এছাড়া আমার হাতে আর কোনো পথ নেই। তুমি তো এমন ছিলে না পলাশ। তোমার মাথায় এই গন্ডগোলটা কে ঢুকিয়েছে? তুমি শান্ত হও, আমি শ্রদ্ধাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। কি নগেন, কি মনে করে? এই তো গোপাল দাদা, একটু দরকার ছিল। কি দরকার, ঝটপট বলে ফেলো তো দেখি। আমার একটা লাউ লাগবে। লাউ লাগবে তো নেবে, ইতস্তত করবার কি আছে? আসলে আমার বিনামূল্যে লাগবে, আমি লাউয়ের জন্য কোনো পয়সা দিতে পারবো না। আরে তা নিয়ে তুমি চিন্তা করো না, তোমরা আপন মানুষ। তোমাদের দু একটা লাউ বিনামূল্যে দিয়ে দিলে কি এমন ক্ষতি হবে? যাও যাও, ওখান থেকে নিয়ে যাও। না না, ও আমরা কোনো লাউ দিতে পারবো না। তুমি ফিরে যাও বাপু, লাউ নিতে হলে পয়সা নিয়ে এসো। এ কি বলছো গিন্নি? আমি ঠিকই বলেছি, ওর বউয়ের তো দিমাগে মাটিতে পা পড়ে না। তো একটা লাউ কিনে খাওয়ার সামর্থ্য নেই। গতবার যখন ঝগড়া হয়েছিল তখন তো খুব বড় মুখ করে বলেছিল যে আমাদের জিনিসের ওদের আর নাকি কোনো দরকারই নেই। তাহলে এখন আবার লাউ চাইতে এসেছে কেন? থাক না গিন্নি, একটা লাউ দিলে কি হবে? কিছুই হবে না, কিন্তু আমিও দেব না। আমিও দেখাতে চাই সবাইকে সবার প্রয়োজন আছে। যাও তো ভাই, এখান থেকে তুমি এখন যাও, পয়সা নিয়ে এসে তবে লাউ নিয়ে যেও। দিলে না তো? আমিও যদি তোমাদের ক্ষতি না করেছি তাহলে আমার নামও নগেন না। মা, রান্না করতে পারো? তরকারিটা একটু বসিয়ে দাও তো। না গো, আমি তো রান্না করতে পারি না। কি বলো কি, তুমি রান্না করতে জানো না? তাহলে এতদিন ঘরের কাজকর্ম রান্না বান্না সব কে করতো পলাশ? হ্যাঁ। কি করা হচ্ছে? রান্নার আয়োজন হচ্ছে বুঝি? ও বাবু, আপনি? আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনি ছিলেন বলেই আমি বেঁচে গেছি। আজকে বেঁচে গেছো, কিন্তু দিন দিন তো আর বাঁচতে পারবে না। তুমি একটা কাজ করো, আজকেই বাড়িতে চলে যাও। আশা করি পলাশের মাথা এখন ঠান্ডা হয়েছে। তুমি বাড়িতে গিয়ে ঘরের সব দায়িত্ব নাও, তাহলে দেখবে ঘরে আর কোনো অশান্তি থাকবে না। পলাশ তোমাকে আর মারবে না। না বাবু, আমি আর বাড়িতে ফিরে যাব না। সে কি যাবে না কেন? ভয় পেও না, বললাম তো পলাশ তোমাকে আর মারবে না। মারুক না মারুক সেটা ব্যাপার নয়, আমি এই বাড়ি ছেড়ে যেতে আর রাজি নই। আমি এই বড় বাড়িতেই থাকতে চাই। ওসব ছোট বাড়ি আমার জন্য নয়। এটা কেমন কথা মা? আমার বাড়িতে তুমি কিভাবে থাকবে? তাছাড়া তোমার ঘর সংসার আছে। থাকুক, যদি আমাকে জোর করেন তাহলে আমি কিন্তু আপনাদের জেলের ভাত খাওয়াবো। এত বড় কথা? অকৃতজ্ঞ মেয়ে ছেলে কোথাকার, তোমাকে আমি বাঁচিয়েছি, না হলে তো এতক্ষণে লাশ হয়ে যেতে। এখন উল্টে আমাকে ফাঁসিয়ে দিচ্ছ। বেশ করেছি, বললাম তো জোর করবেন না। বুঝলে গিন্নি, আজকে আমাকে ওই গোপালের বউ লাউ দিল না। সেই কবে তুমি কি বলেছিলে, তার জের ধরে আমাকে অপমান করলো, বললো লাউ নিতে হলে পয়সা দিতে হবে, বুঝলে? কি বলো গো, এত বড় সাহস লতার! তাহলে আর বলছি কি, শোনো, আমাদের একটা কাজ করতে হবে। গোপালের ওই লাউয়ের গাছ গোড়া থেকে কেটে দিতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ, কিন্তু কাজটা করতে পারবে তো? আরে পারবো না কেন? আমার অপমানের প্রতিশোধ আমি নেব না। ওই লাউ গাছ নিয়ে খুব বড়াই করছে ওরা। ওদের এই দিমাগ চিরকালের মতো মাটিতে মিশিয়ে দিতে হবে। হ্যাঁ,
ওই লাউ গাছের গোড়া কেটে দিলে ওরা চিরতরে পঙ্গু হয়ে যাবে। ওই লাউ দিয়েই তো যত অহংকার ওদের। লাউ না থাকলে তো আর ভাতও জুটতো না। তাই তো বললাম গিন্নি, আমাকে অপমান করবার পর আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি ওদের আমি ক্ষতি করিয়ে ছাড়বো। আগে এই কাজটা তো করি, তারপরে লতাকে আমি দেখে নেব। তা না হয় হবে, এখন কিভাবে কি করা যায় সেটা বলো। আরে রাতের অন্ধকারে চুপি চুপি গিয়ে গোড়াটা কেটে দিয়ে আসবে। আচ্ছা, কাজটা কবে করা যায়? এই তো এই আগামীকাল রাতেই করো, কিন্তু ঠিকভাবে পারবে তো? দেখো আবার ধরা পড়ে যেও না যেন। ধরা পড়ে গেলে মার কিন্তু একটাও মাটিতে পড়বে না। না না, কি যে বলো, আমি কি কাঁচা খেলোয়াড় নাকি? এমন কত ক্ষতি করেছি গ্রামবাসীর। তাহলে ব্যবস্থা শুরুই করো, কালকেই হবে ওই লাউ গাছের ইতি। কি হলো অবিনাশ বাবু, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? তোমাকে যে কিভাবে বলি। ও, বুঝতে পেরেছি। আমার বইয়ের আসল চরিত্র দেখে আপনি চিন্তিত, তাই তো? বুঝতে পেরেছেন তো আমার বইয়ের চরিত্র কেমন? কি আর বলবো পলাশ, আমি তো আগে বুঝতেই পারিনি কিভাবে ছিলে এতদিন ওর সাথে। আপনি আমাকে কত কথা শোনালেন অবিনাশ বাবু, কিন্তু আমার কষ্ট তো আমি বুঝি। না হলে আমি তো এমন নই। ছোটবেলা থেকেই তো আমাকে দেখে আসছেন। সেই জন্যই তো অবাক হয়েছিলাম, কিন্তু এখন তো আমি ফেঁসে গেছি। এই জন্যই মানুষ বলে কারোর ভালো করতে নেই। এখন আমি কি করতে পারি বলো তো? ওকে বাড়ি থেকে যে করি হোক বের করতে হবে। হ্যাঁ, তারপর ওকে শহরে দিয়ে আসবে, না হলে সমস্যায় পড়ে যাবে। সেটাই করব ভাবছি, কিন্তু আগে তো আপনার বাড়ি থেকে বের করতে হবে। কিন্তু কিভাবে বের করব? ও তো আমার বাড়ি থেকে বের হতেই চায় না। আমাকে বলেছে যদি জোর করি তাহলে আমাকে জেলের ভাত খাওয়াবে। টাকা পয়সার প্রতি ওর এত লোভ যে আপনার বড় বাড়ি দেখে সেখানেই থাকতে চাইছে। এক কাজ করুন, ও যেভাবে আপনাকে ফাঁসিয়ে আপনার বাড়িতে ঢুকেছে সেভাবেই ওকে ফাঁসিয়ে আপনার বাড়ি থেকে বের করে দিতে হবে। কিন্তু সেটা কিভাবে করব? পরিকল্পনা করুন অবিনাশ বাবু, আমার সাহায্য লাগলে বলবেন, আমি সাহায্য করবার জন্য তৈরি আছি। কি গো, এত সকাল সকাল? অবিনাশ বাবুর জন্য লাউ নিতে এলাম গো। তা বেশ বেশ, যা নেবে নিয়ে নাও। কত যে ঝামেলা পোহাতে হচ্ছে। আবার কি ঝামেলা? ও বাড়ির পলাশের বউকে চেনো? শ্রদ্ধা। বাবু দেখলেন শ্রদ্ধাকে পলাশ মারধর করছে, তাই বাবু শ্রদ্ধাকে নিয়ে নিজের বাড়িতে এলেন। হ্যাঁ, তো কি হয়েছে? এখন সেই মেয়ে বাবুর বাড়িতে এঁটে বসেছে। সে কোনোভাবেই নিজের বাড়িতে ফিরে যাবে না। সে বলেছে যদি জোর করে তাহলে বাবুকে জেলের ভাত খাওয়াবে। সে কি কথা গো? শ্রদ্ধা যে এমন মেয়ে তা তো আগে জানতাম না। এখন কোথায় ও? অবিনাশ বাবুর বাড়িতেই আছে। কি যে লোভ মেয়েটার! বড় বাড়ি ছেড়ে পলাশের ছোট বাড়িতে যাবে না। এদিকে রান্না বান্না কিছুই জানে না। পলাশ মারবে না তো কি করবে? তা এখন কি হবে? সেটাই তো বুঝতে পারছি না। বাড়ি থেকে বের করবার কোনো পরিকল্পনাও খুঁজে পাচ্ছি না। এক কাজ করতে পারো তো, যেহেতু শ্রদ্ধা রান্না করতে পারে না, তাই অবিনাশ বাবুকে বলো একটা রান্নার আয়োজন করতে। আয়োজনে বলা হবে যে ভালো রান্না করতে পারবে সেই অবিনাশ বাবুর বাড়িতে থাকবে, যে পারবে না সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। এতে কাজ হবে? আরে তুমি আগে আয়োজন শুরুই করো না, তারপর দেখো কি হয়। ওই সুন্দর মুখ কালো করে বেরিয়ে যেতে হবে, দেখো। তাহলে এই লাউ নিয়ে যাই, নিয়ে লাউ রান্নার আয়োজন করি। তুমি খুবই বুদ্ধিমতী লতা। কি গো হরিপদ, এই দুজন কেন? বাবু, দুজন কি খবর দিয়েছি। বেশি লোককে খবর দিলে লোক জানাজানি হয়ে যেত, তাতে হিতে বিপরীত হতো। আপনারও তো একটা মান সম্মান আছে। তা তুমি ঠিক করেছো হরিপদ, এই জন্যই তোমাকে আমার এত পছন্দ। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, এতেই কাজ হবে। কারণ শ্রদ্ধা কোনো রান্না বান্না জানে না।
আমি কি বুঝি না এই আয়োজনের মানে কি? সবই আমাকে বাড়ি থেকে বের করবার ধান্দা। সবাই বেশ জানে আমি রান্না করতে জানি না, তাই তো এই রান্নার আয়োজন। বাহ 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 বাহ, কি চমৎকার! মনে হলো যেন অমৃত খাচ্ছি। এমন খাবার বহুদিন হলো খাই না। তুমি বিজয়ী হয়েছো লতা, তোমার হাতে জাদু আছে। সবাই শোনো, আয়োজনের শর্ত অনুযায়ী যার রান্না সব থেকে ভালো হবে সে এই বাড়িতে থাকবে, বাকিরা চলে যাবে। গোপালের বউ লতা বিজয়ী হয়েছে, লতা ছাড়া বাকি সবাই চলে যাও। আমি এই বিচার মানি না। আমাকে পরিকল্পনা করে বের করে দেওয়া হচ্ছে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। শর্ত তো তোমাকে মানতেই হবে। তুমি যেমন পরিকল্পনা করতে পারো, আমরাও তো পরিকল্পনা করতে পারি। চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। কোথায় যাচ্ছ নীলিমা? এই তো সামনেই যাচ্ছি। দেখলে অবিনাশ বাবু গোপালের সাথে মিলে আমাদের কি হেনস্থা করলো। দেখলামই তো, আরে সবই ওদের পরিকল্পনা। এর প্রতিশোধ যদি আমি নিতে পারতাম। আরে তা তো খুব সহজেই নিতে পারো। কিভাবে? শোনো, ওই গোপাল আর গোপালের বউ লতাকে আমারও পছন্দ নয়। সেদিন আমার বর গিয়েছিল একটা লাউ আনতে, কিন্তু লতা লাউ তো দেয়নি, উল্টে আবার অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমি সেই অপমানের প্রতিশোধ নিতে যাচ্ছি। কিভাবে? আমাকেও নিয়ে চলো না, আমিও যাব। এই অপমানের প্রতিশোধ নিতে পারলে আমার খুব ভালো লাগবে। আমরা জানতাম তোমরা এমন কিছুই করবে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এসব করতে চাইনি। এই নীলিমাই তো আমাকে জোর করেছে। এই মিথ্যে কেন বলছিস রে? আমি তোকে কখন জোর করলাম? তুই তো নিজেই আমার সাথে আসলি। চুপ করো তোমরা, তোমরা কখনোই শোধরাবে না। আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো এমন করব না। আমাদের ছেড়ে দিন দয়া করে। আমরা আপনাদের কাছে এই হাত জোর করে ক্ষমা চাইছি। লতা, ভাগ্যিস তুমি লাউ রান্নার পরিকল্পনা দিয়েছিলে, না হলে এই দুটোকে কখনোই শাস্তি করা যেত না, আর আমার সমস্যারও সমাধান হতো না। পলাশ, তুই তোর বউকে শহরে রেখে আসবি, এতেই সবার মঙ্গল। লাউ রান্নার পরিকল্পনা সবার সেরা। লাউ শুধু শরীর ও মন ঠান্ডা করে না, সমস্যারও সমাধান করে। হে, আগুনে যে ভাত পুড়ে ছাই করে ফেললে সে কি আর কি আছে? এখন কি খেয়ে কাজে যাব বলো দেখিনি? রাখো তোমার কাজ। যে সংসারে আইন নেই, কানুন নেই, সেই সংসারে কোনো কাজ চলবে না। আইন কানুনের কি অভাব হলো বৌমা? এই আতপ চালের পিন্ডিগুলো কে আনতে বলেছিল মা? বাজারে কি মোহনভোগ, নাজি সাইল ছিল না? আমি কি করব বলো? বাজারে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, এরপরে স্বর্গে গিয়েও মোহনভোগের ভাত খেতে হাত কাঁপবে। তাই বলে আধ ভাঙা আতপ চাল আর এইটুকু আলু ভাজি খেয়ে দিন চালাতে হবে? অভ্যেস করিয়ে নিচ্ছি গিন্নি, অভ্যেস করিয়ে নিচ্ছি। আমাকে যেভাবে গিলে খাচ্ছ, কয়েকদিন পর যখন বিধবা হবে তখন যাতে আতপ চাল খেতে কষ্ট না হয়। শুনলেন মা, শুনলেন? হাড় জ্বালানো কথাগুলো আর ছাড়লে না। শুনলে আমার পিত্তি একেবারে জ্বলে যায়। কয়লার যা দাম, এখন তোমার পিত্তি জ্বালিয়ে রান্না করো, অন্তত বাড়ির মানুষগুলো দুবেলা খেতে পারবে। আমি না থাকলে সেটাও ওদের কপালে জুটবে না। যে যন্ত্রণা দিচ্ছ, একেবারে না খাইয়ে মেরে ফেললে। তেল নেই, নুন নেই, এভাবে কি রান্না চলে? আহা বৌমা, চুপ করো তো। বাড়িতে নতুন বউ এসেছে, এখানে যদি রোজ রোজ ঝগড়া করো তাহলে ও কি ভাববে বলো তো? কি আমার নতুন বউ কাজ নেই, কম্ম নেই, এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমাদের কি এত সুখ ছিল মা? মা, আসবো? এসো বৌমা, এসো। তা ঘুম ভাঙলো তোমার? আমার তো সে কখন ভেঙেছে। এর মধ্যে উঠে ঘর ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করেছি। আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, কখন উঠবেন সেজন্য। বেশ করেছো মা, বেশ করেছো। এদিকে মেজো বউ রান্না শেষ করে ফেলেছে। যাও, এবার সকালের খাবারগুলো একে একে সবাইকে দিয়ে এসো।
আগে যাও মায়ের ঘরে, তিনি বোধহয় উঠে গেছেন। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। দিদি বুড়ি, দিদি বুড়ি, ঘুমিয়ে আছেন এখনো? সে কি, বেলা তো অনেক হলো, এখনো উনি উঠলেন না। কি হয়েছে ওনার? দিদি বুড়ি উঠুন, আপনার খাবার নিয়ে এসেছি। দিদি বুড়ি, দিদি বুড়ি, ও দিদি বুড়ি, সে কি, হাত পা এত ঠান্ডা কেন? কি হলো ওনার? তবে কি, না না, এক্ষুনি মাকে ডাকতে হবে। মা, ও মা, দেখে যান তো এদিকে। আসছি বৌমা। কি থেকে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছি না। কাল রাতেও আমি খাইয়ে পড়িয়ে ঘুম পাড়ালাম, একদিনের মধ্যেই সব। আহ গিন্নি, এত কষ্ট পেও না। মায়ের বয়স হয়েছে, তিনি আবার মুক্তি পেয়েছেন, কান্নাকাটি করে তার আত্মাকে কষ্ট দিও না। আপনি যাই বলুন বাবা, দিদি বুড়ি আমাদের মাথায় ছায়ার মতো ছিল, তেনাকে হারিয়ে আমাদের খুব কষ্ট হচ্ছে। কষ্ট হলেও বা কি করবার আছে বৌমা, বেঁচে থাকতে যে মায়ের কত যত্ন নিতে তা তো জানাই আছে। থাক বাবা, সেই নিয়ে এখন কথা বলতে হবে না, মৃতদেহ সৎকার করতে হবে, অনেক কাজ হাতে পড়ে আছে। চলো দাদা, আর দেরি না করে দিনে দিনে সব কাজ শেষ করতে হবে। তাই যা, আমার শরীরটা আজকে ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। মায়ের দেহ নিয়ে যাওয়ার সময় আমাকে জানাস। কি গো, এখনো শুয়ে রইলে যে? এবার স্নান করে কিছু মুখে দাও, সারাদিন তো নাওয়া খাওয়া কিচ্ছু হয়নি। আমার কিছু খেতে ইচ্ছে করছে না গিন্নি, ওরা মায়ের দেহ নিয়ে গেছে। সেই তো কখন নিয়ে গেলে, ছেলেরা তোমাকে অনেক ডাকলে, তুমি রাতই করনি। ডেকেছিল বুঝি? আমি শুনতে পাইনি, বসে বসে সেই ছেলেবেলায় হারিয়ে গিয়েছিলাম। এই বাড়িতে মায়ের সাথে কত স্মৃতি ছিল যে আমার। কি হয়েছে তোমার বলো তো? তুমি আমাকে শক্ত হতে বলে নিজেই যে ভেঙে পড়েছো, এমনটা হলে কিভাবে চলবে? মা চলে যাওয়ায় আমার উপর আকাশ ভেঙে পড়েছে গিন্নি, এত মানুষের সংসারের ভার আমার উপর। মা থাকতে তো মাঝে মধ্যে কটা মোহর বের করে দিতেন, আজকে সেটিও বন্ধ হলো। মোহরগুলো তো আর নিয়ে যায়নি বুড়ি, নিশ্চয়ই এই বাড়ির কোথাও না কোথাও আছে। কিন্তু কোথায় আছে তা কি করে জানবো? খুঁজে পাওয়ার কোনো উপায় নেই তো। কদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মরার আগে মায়ের সাথে বড় বউয়ের খুব মিল হয়েছিল। মাঝে মধ্যে বউকে বাড়ির আঙিনায় খোঁড়াখুড়িও করতে দেখেছি। আমার মন বলছে মা ওকেই সব বলে দিয়ে গেছে। তাই নাকি? তাহলে যে বাঁচবার একটি উপায় হবে। কোথায় বড় বউ? ডাকো, এক্ষুনি ডেকে নিয়ে এসো ওকে। তুমি বসো, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসি। বুড়িটা মরে এ যে কি হাল হলো দেখেছো দিদি? এই কদিন নিরামিষ খেয়ে থাকতে হবে। কটা দিন জিভে একটু লাগাম দে না ছোট, রোজ রোজ তো মাছ মাংস খাস। কি এমন মাছ মাংস রে? এর চেয়ে ঢের ভালো ভালো খাবার বাবার বাড়ি থেকে খেয়ে এসেছি। বড় বৌমা, ও বড় বৌমা, কি করছো তুমি? আগে মা, ওদের রান্নাটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। দেখিয়ে দিতে হবে নে, তুমি একটু আমার সাথে এসো, তোমার বাবা ডাকছেন। হ্যাঁ মা, আপনি যান, আমি এক্ষুনি আসছি। তাই আসো। আর ছোট বউ, তুমি একটু প্রদীপ নিয়ে মায়ের ঘরে রেখে আসো, ততক্ষণে মেজো রান্নাটা সেরে ফেলুক। আমি যাব? হ্যাঁ যাও, গিয়ে একটু দিদি বুড়ির ভূতের সাথে দেখা করে এসো গিয়ে। আহ বৌমা, এমন অলক্ষণে কথা বলো না, যা করতে বলেছি তাই করো।
হলো মরণ, হতভাগী প্রদীপই সামলাতে পারোস না, স্বামীকে সামলাবি কি করে? ও মা গো, কে কে এটা? আমি রে, তোর দাদি শাশুড়ি। অন্ধকার, তাই দেখতে পারছস না। দাঁড়া, আলোটা জ্বালাইয়া দে। আহা, দেখতে তো বউটা অপরূপ সুন্দরী। এতদিন চোখ ছিল না, মরার পর ভূত হয়ে চোখ পাইছি। এখন অন্ধকারেও দিনের আলোর মতো সব ফটাফট দেখতে পাই। আপনি ভূত? আহা, চুপ চুপ, এত জোরে কথা কইবি না হারামজাদি। আমি তোর কাছে একটা দরকারে আইছি। কি দরকার বাবা, বলুন আমায়। দেখো বৌমা, তুমি ভালো করেই জানো এই সংসারের কি অবস্থা। আমার দুই সন্তান দুনিয়ায় অকর্মা, এদিকে আমারও বয়স হয়েছে, কোনো কাজকর্ম করতে পারি না। এমতো অবস্থায় সংসারটা চালাতে গেলে টাকার দরকার। কিন্তু আমি কোথায় টাকা পাবো বাবা? তোমাকে কিচ্ছু দিতে হবে না বৌমা, তুমি কেবল বলে দাও মা মোহরগুলো কোথায় লুকিয়ে রেখেছে। আমরা সেগুলো উদ্ধার করে বাকি জীবনটা পায়ের উপর পা তুলে কাটিয়ে দিতে পারবো। বিশ্বাস করুন বাবা, মোহর কোথায় তা আমি জানি না। কিন্তু আমি জানি মোহর কোথায় আছে। ওই বড় বউকে দিয়ে আমি মাঝে মধ্যে মাটির নিচ থেকে গুটি কয়েক মোহর খুঁড়াইয়ে আনতাম ঠিকই, কিন্তু সেখানে খুব বেশি মোহর থাকতো না। তাহলে বেশি মোহরগুলো কোথায় রাখা আছে? বলবো বলবো, সেজন্যই তো তোকে দেখা দিছি। শোন, এই মোহরের ভান্ডার তোর দাদা শ্বশুর মারা যাওয়ার সময় আমায় দিয়া গেছিল। এই মোহর দিয়াই ছেলেটাকে বড় করেছি, সংসার সামলাইয়াছি। কিন্তু আমার সন্তান ছিল অলস, তার সন্তানগুলোও তাই। তারা মোহর বিক্রি করে আরামায়েশ করে জীবন কাটায় দিতে চায়। কিন্তু তা তো জানিস, বইসে খাইলে রাজার ভান্ডারও ফুরায়। এদিকে আমার চোখের জ্যোতিও দিন দিন কমে আইতাছিল। তাই একদিন আমি এক বুদ্ধি করলাম। কি বুদ্ধি দিদি বুড়ি? অন্ধ হওয়ার আগে মোহরের ভান্ডার থেকে মোহরগুলো নিয়ে আমি বাড়ির বিভিন্ন জায়গায় কিছু কিছু করে পুঁতে রাখি। এতে এগুলো চুরি হওয়ার সম্ভাবনা কমে যায়। আর বিপদে আপদে বড় বউকে বলে কোনো একটা জায়গা থেকে খুঁড়িয়ে কিছু মোহর নিয়েও আসা যায়। ও এই কথা, তাহলে তুমি জানো না কোথায় সবগুলো মোহর আছে? না বাবা, দিদি বুড়ি কেবল আমায় একটা জায়গার নাম বলতেন। আমি সেখানে খুঁড়ে 5 কি 10টা মোহর পেতাম। সেগুলো তার হাতে তুলে দিলে আমায় একটা মোহর বকশিশ দিতেন। তাহলে তো ভারী বিপদ। এই এত বড় বাড়ির কোথায় এতগুলো মোহর লুকানো তা কে জানে? এ অসম্ভব, এই মোহর খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। কোনো কিছুই অসম্ভব নয়। মইরা গেলেও আমার ঠিক মনে আছে কোথায় কোথায় সেই মোহরগুলা আছে। আমি তোকে কইতাছি, তুই সবগুলো খুঁড়ে আমার কাছে দিয়া যাবি, পারবি না? পারবো দিদি বুড়ি, আপনি গুরুজন, আপনার শেষ কথাটি আমি রাখবো। তাহলে আজ রাত থেকেই কাজ শুরু করে দে। প্রথমে যাবি গোহাল ঘরে, সেখানে 35টি মোহর আছে। এরপর যাবি পুকুর পাড়ে, সেখানে আরো 50 আছে। এভাবে একে একে কুয়োতল, আম বাগান, কাঁঠাল বাগান এসব মিলিয়ে 400 মোহর পাবি। আজকের মধ্যেই